বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে পেয়েছেন আমার বায় বস আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এস.এম. শাহজাদা, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। অ্যাডভোকেট রফিক শিকদার, আপনি প্রথমে এসেছেন, আপনাকে বিশেষভাবে স্বাগত। আবহাওয়ার উত্তাপ একটু আনইউজুয়াল বাংলাদেশে এই মুহূর্তে, এবং আমরা সবাই সাধারণ মানুষ থেকে শুরু করে গোটা দেশবাসী সাফার করছেন। অ্যাট দ্য সেম টাইম এই উত্তাপ কি রাজনৈতিক উত্তাপ খানিকটা কমিয়ে দিচ্ছে কিনা? কারণ দুটো প্রধান দলেরই সমাবেশ হবার কথা ছিল, সেই সমাবেশের কর্মসূচি দুটো দলই স্থগিত করেছে। মিস্টার এস.এম. শাহজাদা। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং তৃতীয় মাত্রার যারা দর্শক শ্রোতা সারা দেশে এবং দেশের বাইরে ছড়িয়ে আছেন সবাইকে মুজিবীয় শুভেচ্ছা। বক্তব্যের শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা এবং তার পরিবার সকলের প্রতি শ্রদ্ধা, মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা। আপনার প্রসঙ্গ খুবই সমসাময়িক। উত্তাপ সারা দেশের উপরে তাপপ্রবাহ চলে যাচ্ছে, এবং এটার জন্য আপনারা জানেন যে সকল স্কুল প্রতিষ্ঠান যেগুলো আছে, শিক্ষা প্রতিষ্ঠান সবগুলো 27 তারিখ পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। এবং মানুষের যেহেতু হিট স্ট্রোকে আমরা এই পর্যন্ত দেখলাম যে প্রায় 7 জন মৃত্যুবরণ করেছেন। সো এ কারণে এটা অনুমেয় যে বড় কোনো রাজনৈতিক সমাবেশ এই মুহূর্তে অনুচিত। মানুষের জীবনের কথা চিন্তা করে এটা অনুচিত। তো আমাদের দল যেহেতু গণমুখী দল, মানুষের কল্যাণে কাজ করে, তো তারা এই মুহূর্তে কোনো রাজনৈতিক কোনো কর্মসূচি নেই। তবে যেহেতু নির্বাচন কমিশন এখন পর্যন্ত তৃতীয় ধাপের তফসিল ঘোষণা করেছে, তো কাজেই সারা দেশের ভিতরে সেই নির্বাচনী আমেজটাই উপজেলা নির্বাচনটাই এখন হচ্ছে। আমার যেমন নির্বাচনী এলাকায় দ্বিতীয় ধাপের তফসিলের ভিতরে অন্তর্ভুক্ত, এবং আমাদের জেলার অন্যান্য জায়গায় প্রথম ধাপেরও আছে। তো কাজেই আমার বিভাগ এবং দেশ জুড়ে এই মুহূর্তে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উত্তর যে উপজেলা নির্বাচন, সেটা একটা সেখানে কিন্তু কিছু তাপমাত্রা আছে, এবং আমেজটা সবাই এনজয় করছেন। এবং কিছুদিন আগে যেহেতু আমাদের বড় ধর্মীয় উৎসব ঈদ গেল, নববর্ষ গেল, তো নির্বাচনের পরপরই আবার বড় দুইটি উৎসব মুসলমান এবং একটা বাঙালি জাতির সব মিলিয়ে, তো সব মিলিয়ে এই মুহূর্তে একটা আনন্দ ঘন একটা আমেজের মধ্যে আছে ঘরে বসে। আপনি যেটা বলছিলেন যে নির্বাচনকে কেন্দ্র করে এক ধরনের উত্তাপ আছে, এবং সেটা খুবই স্বাভাবিক, কিন্তু বিরোধীরা এই নির্বাচনকে বর্জন করছে। সেক্ষেত্রে সেই উত্তাপকে আসলে বা কাঙ্ক্ষিত একটা ভালো পরিবেশ মনে হচ্ছে কিনা নির্বাচনকে কেন্দ্র করে, বা একটা গ্রহণযোগ্য ভালো নির্বাচনকে বলা যাবে কিনা, এটি একটি দিক। দ্বিতীয় দিকটি হচ্ছে যে এক ধরনের উত্তাপ বজায় রাখবার জন্য বা এক ধরনের প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করবার জন্য 7ই জানুয়ারি নির্বাচনে আপনারা নিজেরা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছেন, আবার দলের অনেক প্রার্থী স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বিতা করেছে, যেটা আপনাদের গঠনতন্ত্রের বাইরে গিয়ে দলীয় প্রধান এই সিদ্ধান্ত দিয়েছেন। এবং একই সঙ্গে এখন এই স্থানীয় সরকারের নির্বাচনও, যেটা আপনারাই ইন্ট্রোডিউস করেছিলেন এর আগে, যে রাজনৈতিক দলগুলো তাদের স্ব প্রতীকে নির্বাচন করবে, সেখান থেকে বিধানটা আছে, কিন্তু আওয়ামী লীগ সরে এসছে যে আওয়ামী লীগ এবার কোনো নৌকা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। কিন্তু অনেক গণমাধ্যম সূত্রে যেটি দেখা যাচ্ছে যে 7ই জানুয়ারির নির্বাচন আপনাদের যে নিজেদের মধ্যকার যেই প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতা, সেটা আসলে দলের ভিতরে অন্তর্বিরোধ অনেকখানি বাড়িয়ে তুলেছে, এবং সেটা উপজেলা নির্বাচনে, যেহেতু এটা স্থানীয় পর্যায়ের নির্বাচন, আরও ঘনীভূত হবে কিনা সেই আশঙ্কা অনেকের মধ্যে আছে। আপনি কি দেখেন? আপনি অনেকগুলো বিষয় এখানে তুলে ধরেছেন, সবগুলো বলার জন্য তো আসলে লম্বা সময় দরকার। আমি জানি অতটা পাবো না, কিন্তু সংক্ষিপ্তভাবে যা বলা দরকার। এখন যে প্রথমে বললেন যে আপনারা অনেকগুলো বিরোধী দল নির্বাচন বর্জন করেছেন। এখন অন্যান্য বিরোধী দল যারা নির্বাচন বর্জন করেছেন, তারা দীর্ঘদিন ধরে গণতন্ত্রের পথে হাঁটে নাই। তাদের গণতান্ত্রিকভাবে তাদের মানে যে জন্ম, সেটাও তাদের বিতর্কিত জন্ম, গণতান্ত্রিকভাবে তারা আসে নাই। বাংলাদেশ আওয়ামী লীগ তারা কিন্তু ক্ষমতায় থেকে দল তৈরি হয় নাই, দলটা তৈরি হয়েছিল বাংলা মানুষের অধিকারের জন্য। আর অন্য দল যারা, তারা কিন্তু ক্ষমতায় থেকে তারপরে নিজের ক্ষমতাকে এস্টাবলিশ করার জন্য তারা পরে দল তৈরি করেছে। সো ওখানে ওই যে স্টার্টিং যেটা, সেই পথেই তারা হাঁটবে। গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা থাকলে নির্বাচন বর্জন করার কোনো রাস্তা নেই, কারণ
সরকার বা ক্ষমতার পরিবর্তন নির্বাচনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। অন্য কোনোভাবে তো এসে তাদের দাবি দেওয়া পূরণ করিয়ে দিয়ে তাদেরকে কেউ ক্ষমতায় বসাবে না। তো কাজেই রেসপেক্ট থাকতে হবে ভোটারদের প্রতি, সেটা নাই, এই প্র্যাকটিস নাই, এই জন্য আসে নাই। এখন আসেনি নাই, তারা আবার এটাকে এর আগের বার তারা প্রতিহত করার চেষ্টা করেছে, দীর্ঘদিন ধরে তারা আন্দোলন সংগ্রাম অবরোধ দিয়েছে। এইবারে তারা প্রতিহত করার কথা বলেছেন, প্রত্যেক দিনই তারা বলতেছেন এই যে সরকার পড়ে যাবে, সরকার নাই, নানান রকমের প্রোপাগান্ডা করে নির্বাচন ৭ই জানুয়ারি তারা নস্যাৎ করার চেষ্টা করেছিল। দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র ছিল, কিন্তু তারপরেও পুরো দেশব্যাপী 42+% আপনার ভোটার এখানে দিয়েছে। আমার স্থানীয়ভাবে আমার ওখানেও সে তার থেকে বেশি অতিক্রম করেছে এবং খুব হাড্ডাহাড্ডি নির্বাচন হয়েছে। এখন মূল বিষয়টা হলো যে জনগণ ভোট দিতে চায়। এখন ঠিক আছে যে আমাকে তো সবাই পছন্দ করছে না, আমি মানে আমার দল, সবাই হয়তো পছন্দ করবে না, আবার সবাই করবেই বা কেন? মানুষের তো মত প্রকাশের একটা সুযোগ থাকে, তো সেই মত প্রকাশ করতে গিয়ে মানুষ বর্জন করেছেন, ইট ইজ ওকে। কিন্তু তারপরেও আমরা যে নির্বাচন করার জন্য যে স্বতন্ত্র ওখানে প্রার্থীগুলো দেওয়া হয়েছে, এর মাধ্যমে তো ভোটাররা আসলে কেন্দ্রে গিয়েছেন এবং প্রতিযোগিতামূলক নির্বাচন হয়েছে। এবং এবারই প্রথম সংসদে সবচেয়ে বেশি সংখ্যক আপনার স্বতন্ত্র প্রার্থী এখানে নির্বাচিত হয়ে এসেছেন। এর ভিতরে তো আমাদের সাংবিধানিক কোনো ব্যত্যয় ঘটে নাই, বরং গণতন্ত্রটাকে আপনার কন্টিনিউ করা হয়েছে। এরপরে ওই যে ওইখানে নির্বাচন করতে গিয়ে দলের ভিতরে কিছু বিভেদ তৈরি হয়েছে। এখন দলও তো অনেক বড় হয়ে গেছে, সেই দল একটা বড় দলে কিন্তু এই নির্বাচন ছাড়াও টুকটাক কিছু বিভেদ থাকে, নেতৃত্ব নিয়ে বিভেদ থাকে, অনেক কিছু নিয়ে থাকতে পারে। কিন্তু সেটার পরে নির্বাচনে যখন মানুষ দুইটা সেপারেট হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের কেন্দ্রীয়ভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং অন্যান্য যারা আমাদের বিভাগীয় যে সমস্ত নেতা আছেন তাদের প্রচেষ্টায় কিন্তু আমরা সেটা কমিয়ে নিয়ে এসেছি। এখন উপজেলা নির্বাচনে বেশিরভাগ জায়গায় এটা ওপেন করে দেওয়া হয়েছে। এবং আপনি বলেছেন যে আমাদের আইন করে কিন্তু আমরা ওখান থেকে মার্কা তুলে নেই নাই, মার্কাটা দেওয়া হয় নাই, শুধুমাত্র দেয়া থেকে বিরত। এবং এটা কিন্তু শুধুমাত্র এবারে নির্বাচনে যে তা না, এর আগেও কিন্তু অনেকগুলো জেলায় টেস্ট কেস হিসেবে এটা ঘটেছে যে সেই সমস্ত জেলায় কিন্তু মার্কা দেওয়া হয় নাই। এবং এই যে মার্কা দেয়া না দেওয়ার ভিতরে আমাদের দলের ভিতরেই অনেক রকমের ডিমান্ড ছিল। যেমন গেল সংসদেও আমরা অনেক সংসদ সদস্যরা রাষ্ট্রপতির কাছে দ্বারস্থ হয়েছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রীকে বলার জন্য যে আমরাও মার্কাটা চাই না। মার্কা নিয়ে অনেকে অনেক রকমের বিভ্রান্ত তৈরি করে, স্থানীয় পর্যায়ে এটা ওপেন করে দেওয়া হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী এবার সেটা করেছেন। এবারে যে করেছেন সেটা এই রকমের না যে অন্য সবাই নির্বাচন বর্জন করেছে বলে, কারণ নির্বাচন বর্জন তো কয়েকদিন আগে মাত্র ঘোষণা আসলো, কিন্তু মার্কা দিবে না এটা অনেক আগে থেকে নেত্রী ঘোষণা দিয়েছেন যে মানুষ কোয়ালিটি নিয়ে এখানে কোয়ালিটি পিপুলগুলো বের হয়ে আসুক, আমরা চাপিয়ে না দেই। তো মাননীয় প্রধানমন্ত্রী এই মুহূর্তে দেশকে পরিচালনা করার জন্য সে সমস্ত দেশে সমস্ত জায়গায় তৃণমূল পর্যায় পর্যন্ত উনি পপুলার লোককে এবং কোয়ালিটি পিপলকে উনি নিয়ে আসতে চাচ্ছেন। কারণ এখন দেশ আগে যে অবস্থায় ছিল সেখান থেকে মাননীয় প্রধানমন্ত্রী যেই অবস্থা এখন নিয়ে এসছেন, এই এটাকে রান করানোর জন্য সমস্ত জায়গায় স্থানীয় সরকার স্পেশালি আপনারা এমনকি মেম্বার পর্যন্ত জায়গায় কোয়ালিটি পিপল দরকার, আগের মতো করে আর চলে না এখন। এবং আমার ওখানে দেখা গেছে যে মেম্বার নির্বাচন করার জন্য এবার মাস্টার ডিগ্রি হোল্ডার যারা, তারাও অনেকে গেলবারে মেম্বার নির্বাচন করেছেন। এবার উপজেলায় ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যানের জায়গায় অনেক শিক্ষিত লোকজন চলে এসেছেন। এই জিনিসটা কিন্তু আগে এতটা মার্কা যখন ছিল তখন কিন্তু এত লোক আসে নাই। মানে যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন, কেন্দ্রে যাদের পরিচয় আছে, পোর্টফোলিও যায়, সিভি যায়, তারপরে মার্কা পাওয়া যায়, এটা প্রচলিত ব্যাপার ছিল। প্রধানমন্ত্রী যখন এটা ওপেন করে দিয়েছেন তখন অনেক লোক এখানে এখন নির্বাচনের জন্য গিয়েছে। এবং আমার ধারণা সেখানে জনগণ এটা ঠিক করবে যে কে তাদের প্রতিনিধিত্ব করবে স্থানীয় পর্যায়ে, এবং ভালো একটা ইলেকশন হবে এবং ভালো লোক এখানে বেরিয়ে আসবে। আমি আসবো আবার আপনার কাছে। অ্যাডভোকেট রফিক সিকদার, রাজনীতির উত্তাপ এবং আবহাওয়াজনিত যে উত্তাপ, তাপমাত্রা, তাপপ্রবাহ, সেটা আমরা আলোচনা করছিলাম। একই সঙ্গে নির্বাচন, উপজেলা নির্বাচন, এই নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে না, কিন্তু অনেকেই প্রশ্ন যে বিএনপিকে একটার পর একটা ট্রেন মিস করতে থাকবে কিনা, এবং মিস করে আসলে তার গন্তব্যটা কি ঠিক করলো এবং সেই গন্তব্যে পৌঁছবার কৌশল বা লক্ষণ কি, সেটাও অনেকেই বুঝতে চান আপনাদের কাছ থেকে। ধন্যবাদ সঞ্চালক, আপনাকে ধন্যবাদ তৃতীয় মাত্র যারা দেখছেন এবং সহ আলোচক সহ আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দেশ উত্তপ্ত, পরিবেশ উত্তপ্ত পরিবেশই আজকে এই চ্যানেলের তৃতীয় মাত্রা আমি আসলাম। এবং
2003 সাল থেকেই আমি তৃতীয় মাত্রা আমি দেখি। তখন এতগুলো টেলিভিশন ছিল না, খুবই কম ছিল, এবং তৃতীয় মাত্রা তখন যখন মানুষ আওয়ামী লীগ বিশেষ করে পার্লামেন্ট বয়কট করতো, পার্লামেন্টে যেত না, তখন এই তৃতীয় মাত্রায় বিএনপি, আওয়ামী লীগের এবং অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দকে ডেকে আপনি আনতেন, সেখানে মানুষ বেশি করে দেখতো, আলোচনাগুলো পার্লামেন্টে না দেখলেও সেখানে শুনতো, দেখতো। সেই ধারাবাহিকতায় আজকে 2024 সালের আজকে 24শে এপ্রিল আমি আপনাকে ধন্যবাদ জানাই জেলালাই তৃতীয় মাত্রাকে আমাকে আমন্ত্রণ করবার জন্য। দেশ একটি বড় সংকট এবং দুঃসহ সময় অতিক্রম করছে। রাজনৈতিক সংকট, অর্থনৈতিক সংকট, সামাজিক এবং সকল অঙ্গনে একটা অস্থিরতা এবং একটা অনাস্থা, একটা অবিশ্বাস, এরকম একটি পরিস্থিতি তৈরি হচ্ছে। কখনো কখনো অসহায়ত্ব, নিরুপায়, এরকম একটা পরিবেশ আবহাওয়া এই দেশে চলছে। গণতন্ত্রহীন একটি দেশে এরকমই হওয়ার কথা। আমার ভাই বলেছেন যে বিএনপি গণতন্ত্রের পথে হাঁটছে কিনা। আমি যদি ওনাকে একটু মনে করিয়ে দেই যে বেগম খালেদা জিয়া গণতন্ত্রের অতন্ত্র প্রহরী, প্রত্যয়শীল নেত্রী, এবং 9 বছর হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতায় আসার পরে যে হোসেন মোহাম্মদ এরশাদের আগমনকে 82 সালের 24শে মার্চ আজকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে আই এম নট আনহ্যাপি। সেই এরশাদ বিরোধী আন্দোলনে, গণতান্ত্রিক সংগ্রামে বেগম খালেদা জিয়া এবং জাতীয়তাবাদী ছাত্রদল সহ অপরাপর ছাত্র সংগঠন সবাই সেদিন রাজপথে লড়াই করেছিল। 9 বছর সংগ্রাম করা হয়েছে। 86 সালে যদিও হোসেন মোহাম্মদ এরশাদের অধীনে শেখ হাসিনা নির্বাচনে গিয়েছিলেন, ভুল বুঝতে পেরে 88 সালে বেরিয়ে এসেছিলেন। 88 সালের নির্বাচনে আর তিনি যান নাই। বিএনপি বলেছেন এরশাদের অধীনে কোনো নির্বাচনে আমরা যাব না, আমরা যাইনি। ভালো করে জানেন 90 এরশাদ পতনের পরে 91 সালের 27শে ফেব্রুয়ারি যে নির্বাচনটি হলো, সেই নির্বাচনে এদেশের জনগণ বেগম খালেদা জিয়াকে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে উপহার দিয়েছেন ভোটের মাধ্যমে, সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে। এবং সেদিন তিনি বাংলাদেশের 5টি প্রান্ত থেকে নির্বাচন করেছিলেন, 5টিতে বেগম খালেদা জিয়া জয়লাভ করেছিলেন। প্রকারান্তরে শেখ হাসিনা 3টি আসনে নির্বাচন করেছিলেন, ঢাকাতে 2টিতে, একটা গোপালগঞ্জে। ঢাকা 2টিতে তিনি হেরেছিলেন। হারজিত থাকবে রাজনীতি, তারপরেও সেদিনের রাজনীতি, সেদিন ইলেকশনটা কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্য ছিল। পার্লামেন্টের মেম্বারদের লেজিটিমেসি ছিল। 91 সাল, 96 সাল এবং 2001 সাল 3টি ইলেকশনকে যদি আপনি স্ট্যান্ডার্ড ইলেকশন ধরেন, তাহলে জাতির এই ক্রান্তি লগ্নেও এই ইলেকশনগুলো মানুষ এখন পর্যন্ত অ্যাড্রেস করে, উদাহরণ টানে। কিন্তু পরবর্তীতে আমরা কি দেখলাম? পরবর্তীতে 96 সালে যদিও আওয়ামী লীগ ইলেকশনে না আসার পরেও 15 ফেব্রুয়ারিতে একটি নির্বাচন হয়ে গিয়েছিল। তারপরে কিন্তু বেগম খালেদা জিয়ার যুগান্তকারী পদক্ষেপে তত্ত্বাবধায়ক সরকারের বিল এনে রাতারাতি সে বিলটি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নির্বাচনের ব্যবস্থা করে। সেই তত্ত্বাবধায়ক সরকার অধীনে কিন্তু 12 জনের নির্বাচনে আওয়ামী লীগ প্রথম 21 বছর পরে ক্ষমতায় আসে। এর আগে কিন্তু তাদের ভুলের কারণে, একদলীয় শাসন ব্যবস্থার কারণে 21 বছর আস্তে আস্তে হেঁটেছিল। জনগণ জানে, দ্যাট ইজ ট্রু। সেখানে 12 জনই তারা নির্বাচনে এসে তারা ছাত্র নির্যাতন, তারপরে শিশু নির্যাতন, নারী নির্যাতন, ভোট কেলেঙ্কারি, ব্যাংক কেলেঙ্কারি, নানান সমস্যায় জর্জরিত হয়েছে। 2001 সালে জনগণ আবার বিএনপিকে ভোট দেয়। সবই ইতিহাস, আপনি জানেন। তার পরবর্তীতে ওয়ান লিভেন আনলো। ওয়ান লিভেন বর্তমানের দিকে থাকি, মানে ইতিহাস বর্তমানে যদি তো শেষ নেই। জি, শেষ নেই। এখন আমার কথাটা হলো যে আওয়ামী লীগ আজকে এই যে তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থাটা আছে সেটাকে তারা তছনছ করে দিয়ে আজকে গণতন্ত্রকে আজকে ক্র্যাকডাউন করে 28 অক্টোবর যে সর্বশেষ আমাদের যে আমরা যে গণতান্ত্রিক কর্মসূচিগুলো দিয়ে যাচ্ছিলাম গত 2-3 বছর যাবৎ, যদি আপনি দেখে থাকেন যে আমাদের কখনো পদযাত্রা, কখনো আমাদের কালো পতাকা মিছিল, কালো বেল ধারণ, সবগুলো গণতান্ত্রিক বিশ্বে যে আন্দোলনগুলি হয় শান্তিপূর্ণ, সেরকম কর্মসূচি আমাদের ছিল। আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ওবায়দুল কাদের সাহেব সহ অনেক নেতৃবৃন্দ কখনো কখনো পরিহাসও করতেন। তা তো আমাদের যায় আসে না, মানুষ আমাদেরকে গ্রহণ করেছিল আমাদের সেই কর্মসূচিগুলো। আমরা জেলায়, উপজেলায়, ইউনিয়নে, আবার বিভাগে, কখনো শহরে, নগরে, এইভাবে আমরা প্রোগ্রাম ধারাবাহিক করেছিলাম। আমাদের সেই সকল কোনো প্রোগ্রামগুলোতে কি আপনি দেখেছেন যে কোথাও কোনো পুলিশের উপরে হামলা, নির্বাচন কমিশনের উপরে হামলা, কিংবা কোনো সচিবের বাড়িতে হামলা, বা কোনো মন্ত্রীর গাড়ি হামলা, বা কোনো এমপির বাড়িতে হামলা, কিংবা কোনো বিচারপতির বাড়িতে বা হামলা, বা বিচারকের বাড়িতে হামলা, এরকম কখনো কোনো সমাবেশ আপনারা দেখেছেন যে সমাবেশ থেকে এরকম ঘটনা ঘটেছে? কিংবা সমাবেশ থেকে আওয়ামী লীগও যে একই দিনে যে আওয়ামী লীগ যে কর্মসূচি দেয়, যেমনি এই যে 26শে এপ্রিল আমাদের যে কর্মসূচিটি হওয়ার কথা ছিল বেগম খালেদা জিয়া মুক্তিসহ সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে এবং সমসাময়িক ইস্যুগুলো নিয়ে আমাদের যে সমাবেশটি হবার কথা ছিল, এই গরম দাবদাহের কারণেই তো আমাদের সমাবেশটি স্থগিত করে আমাদের দল। আওয়ামী লীগও দেখলাম ঠিক 2 ঘন্টা পরেই
তাদের যে সমাবেশটি ডেকেছিল একই দিনে তারা আবার স্থগিত করেছে। তারা বলেছে তারা নাকি পারমিশন পায় নাই। যেটাই হোক, কিন্তু আমার বক্তব্য হলো একই দিনে যে আওয়ামী লীগ বিগত দিনগুলো সমাবেশ করেছে, কোনো সমাবেশে কি আমাদের বিএনপি থেকে আওয়ামী লীগের সমাবেশে করে ডিল মারা হয়েছে? আমরা তো নিপীড়িত, আমরা নির্যাতিত, আমরা লাঞ্ছিত, আমরা বঞ্চিত, আমরাই তো আন্দোলন করব। কিন্তু আমরা কি কখনো কি অশান্তি বা কোনো অশান্ত পরিবেশ সৃষ্টি করেছি? এনার্কি সৃষ্টি করেছি? আমরা করি নাই। কিন্তু 28 অক্টোবর শান্তিপূর্ণ সমাবেশটিতে এনার্কি তৈরি করলো কারা? কারাই সমাবেশটিতে ক্র্যাকডাউন করলো? দেশবাসী জানে, আপনিও জানেন, আমরা সবাই জানি। এবং তারা শুধু করে বসে থাকে নাই, তারা বিএনপি অফিস কার্যালয়ে তালা দিয়ে দেয় একদম নির্বাচনের পর্যন্ত। তারা আবার বলে আমরা নির্বাচনে কেন আসি না। আমরা যদি নির্বাচনে আসতে না পারি, মহাসচিব সহ দলের জাতীয় এবং কেন্দ্রীয় এবং আঞ্চলিক সকল নেতৃত্বকে গ্রেপ্তার করেছি, মামলা দিয়ে বাড়ি বাড়ি হামলা। কেউ বাড়িতে থাকতে পারে নাই, কেউ গাছের নিচে, কেউ গোয়াল ঘরে, কেউ ধান খেতে, কেউ জঙ্গলে, এইভাবে পালিয়ে পালিয়ে থেকেছে। যেটা নাকি স্বাধীনতার সময়, যুদ্ধের সময় এরকম ঘটনা বাংলাদেশ হয় নাই। স্বাধীন বাংলাদেশের 54 বছরে যেটা আমাদেরকে দেখতে হচ্ছে। এবং আদালতে, রাতের আদালত পর্যন্ত বসিয়ে সাজা দেওয়া হয়েছে কারণ কেউ যেন নির্বাচন অংশগ্রহণ করতে না পারে। আরও নির্বাচন অংশগ্রহণ যেন করতে না পারে সেজন্য কেন্দ্রীয় কারাগার, কেন্দ্রীয় কার্যালয় তালা লাগিয়ে দিয়েছে। এই পরিস্থিতিতেও কিন্তু বিএনপি কিন্তু আপন মহিমায়, স্বমহিমায় স্বপার্জিত স্বাধীনতা ইতিহাসকে ধারণ করে টিকে আছে রাজপথে এবং সকল অঙ্গনে, মানুষের ভালোবাসায়, বিশ্বাসের শ্রদ্ধায়। কারণ বিএনপি মানুষের দল, সাধারণ জনগণের দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন এবং সেই একটি দল তিনি তৈরি করে দিয়ে গেছেন যেই দল জনগণের সাথে বিশ্বাসঘাত করে না, যে দল পররাষ্ট্রনীতিতে নতজানু রাজনীতি বিশ্বাস করে না। আজকে আওয়ামী লীগ পররাষ্ট্রনীতিতে নতজানু হয়ে গেছে। আমি দেখলাম গত পরশু দিন আমার সেই ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে আমার যুবক গুলি করে হত্যা করা হয়েছে বিএসএফ গুলিতে। আওয়ামী লীগ নিশ্চুপ, তার নিলিপ্ত, তার কথা বলে না। যে মাননীয় পার্লামেন্টের মেম্বার আছেন, ওনার পার্লামেন্টে কথা বলেন না। পার্লামেন্টের মেম্বাররা আইনসভা করবে, পার্লামেন্টে কথা বলবে দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য, সেখানে নিশ্চুপ। সেখানে শুধু তোয়াজ হয়, সেখানে একজনকে শুধু বিশাল বলে যে আওয়ামী লীগ নেত্রী, বিশাল বড় নেত্রী। হ্যাঁ, অবশ্যই তিনি বড় নেত্রী, তিনি বঙ্গবন্ধু কন্যা, দ্যাট ইজ ট্রু। কিন্তু তিনি কত বিশাল! তিনি স্থানীয় সরকারকে ধ্বংস করে দিলেন দলীয় প্রতীক দিয়ে। এবং স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ সহ আমরা একাধিক আমরা টকশোতে কথাগুলি এসেছে। তোফায়েল আহমেদ স্থানীয় সরকার বিশেষজ্ঞ কোনো দলের লোক নয়, তিনিও বলেছেন। আরও অনেক সুশীল সমাজের লোকেরা বলেছেন যে একসময় তো সুশীল সমাজের লোকেরা স্থানীয় সরকার নির্বাচন করতে যেত, ইউনিয়ন পরিষদের মেম্বার হতো, চেয়ারম্যান হতো, উপজেলার চেয়ারম্যান পরিষদ পরে আসছে, সেটা তো যেত। সেই পদ রুদ্ধ করে দিল দলীয় প্রতীক দিয়ে। নৌকাকে মানুষ দেখলে ভয় পায়, সেই পদ প্রতীক দিয়ে দিল। তখন বলেছে আওয়ামী লীগের কিছু কিছু নেতারা বিশাল নেত্রী, ভালো একটি কাজ করেছে। আবার যখন নাকি দ্বাদশ সংসদ নির্বাচনে, বিএনপি নির্বাচনে গেল না, এই পরিস্থিতিতে লাঙ্গল ইগল দিয়ে যখন নাকি মারামারি, তখন তিনি যখন বলেন যে আর একটা ডামি নির্বাচন হোক, আওয়ামী লীগের প্রার্থী নেতারাও ইলেকশন করতে পারবে। দলীয় যে ওনাদের 48-এর কোথাও লেখা আছে যে দলীয় পদ বাতিল হয়ে যাবে যদি সিদ্ধান্ত বাতিল করে একাধিক প্রার্থী দাঁড়ায় সিদ্ধান্ত, সেখানে সেটাকেও বিহিত করে শিথিল করে ওনার এক নেতার বক্তব্য অনুযায়ী তার নির্বাচনে চলে গেল। মারামারি শুরু হলো ইগল, শুরু হলো ট্রাক, শুরু হলো নৌকা। ট্রাক আর ইগল যখন নাকি নৌকার উপরে থাবা দিল, ক্ষতবিক্ষত হলো নৌকা, তখন আওয়ামী লীগ সেখান থেকে বেরিয়ে এসে এখন উপজেলা নির্বাচনে এসে আবার দলীয় প্রতীক তুলে দিয়ে নিয়ে আসলো, বললো যে না দলীয় প্রতীকে নির্বাচন। সেটা তো ধরেন যে এখন আবার বলতে সেটা বিশালিটি। আওয়ামী লীগের দুর্বলতা আপনার চোখে যেটা, সেটা আপনি তুলে ধরছেন এবং আপনি বলছিলেন যে আওয়ামী লীগ 21 বছর হেঁটে হেঁটে চলেছে, এরকমই বলছিলেন আপনি। তো বিএনপিকে এখন সেইভাবেই হেঁটে হেঁটেই চলবে না? 21 বছর আওয়ামী লীগকে আমরা কিন্তু সেভাবে নির্যাতিত করি নাই। বিএনপির উপরে আওয়ামী লীগ যেভাবে নিপীড়ন নির্যাতন করছে বা আপনি যেভাবে মামলা দিচ্ছে, সংসদে যেভাবে বলছেন যে সংসদের মধ্যে বসে পার্লামেন্ট মেম্বার যেগুলো করে, বিএনপি যখন ক্ষমতায় ছিল সংসদে বিএনপির সদস্যরা কি তার বাইরে গিয়ে কিছু করেছিল? আপনি দেখেন যে বিএনপি এই যে আজকে আপনি বর্ডার কিলিংয়ের কথা বলছেন বা বৈদেশিক নীতির প্রসঙ্গ বলছিলেন, এগুলো কি সংসদে বাংলাদেশের ইতিহাসে কখনো আলোচনা হয়েছে? এগুলো আলোচনা হয়েছে, কিন্তু আমার বক্তব্য হলো যে সংসদ যদি শক্তিশালী করতে হয়, বিরোধী দলকে শক্তিশালী থাকতে হয়, সরকারি দলকে থাকতে হয়। সংসদগুলো সবসময় শক্তিশালী হয় না আমাদের দেশে, সেটা সত্য। কারণ যখনই যারা ক্ষমতা আসছে বিরোধী দলে গেলে তারা অকার্যকর করার জন্য সংসদকে চেষ্টা করেছে। বিএনপি হয়তো বা কম করেছে, আওয়ামী লীগ বেশি করেছে, সেটা হতে পারে, কিন্তু অকার্যকর করার জন্য চেষ্টা করেছে। আমার বক্তব্যটা হলো দেশটা তো আমাদের, এই দেশের স্বাধীনতার যুদ্ধ করেছে আমাদের দেশের মানুষ। আমরা এই দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কেন প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসি না? মিস্টার শাহজাদা, প্রতিহিংসা রাজনীতি থেকে কেন বেরোনো সম্ভব হচ্ছে না? প্রতিহিংসাটা কোথা থেকে শুরু, কে শুরু করেছে, এটাও তো একটা বিষয়। আপনি একটা জিনিস দেখেন যে আমার ভাই রফিক সিদ্দিক সাহেব, উনি অনেকগুলো তথ্য নিয়ে আমাদেরকে
উপস্থাপন করলেন। আমি খালি উনিই বলি যে সে বলছে বিএনপি তো নির্যাতন করে নাই। বিএনপি নির্যাতন করে নাই, বিএনপি হত্যা করেছে। আপনি শুধুমাত্র একটা 21শে আগস্টের যে ঘটনাটাকে যদি আনেন, তাহলে এই রকমের বর্বর এটা তো 100 বছরের নির্যাতন 21শে আগস্টের সাথে তুলনা করলেও 21শে আগস্টের ঘটনাটা অনেক বড় হবে। এটা কারা ঘটিয়েছেন? এটার মাস্টার মাইন্ড কারা? কোথায় অস্ত্র খালাস হয়েছে? কারা এটার সাথে জড়িত? এখন বের হয়ে আসছে না? 75-এর 15ই আগস্টে কি ঘটেছিল সেটারও তো এখন সব কিছু বের হয়ে আসতেছে। এখন কথা হলো যে বিএনপি নির্যাতন করে নাই, এটা তারা বলতেছে। তারা সমস্ত মানুষকে গ্রেনেড মেরে বা সমস্ত নেতাকে, আমাদের বিরোধী দলীয় নেত্রী তৎকালীন প্রধানমন্ত্রীকে, তাকে সহ আওয়ামী লীগকে নিঃশেষ করে দেওয়ার পরিকল্পনা করেছে। তারা নির্যাতন করেন নাই, এটা তো দেশের জনগণ জানেন। সে কতগুলো নির্বাচনের কথা ধারাবাহিকভাবে বলেছেন, কিন্তু 2008 পর্যন্ত আসেন নাই। 2008-এর নির্বাচনটাও কিন্তু সারা বিশ্বে যথেষ্ট প্রশংসিত হয়েছিল, যেখানে রেজাল্টটা সবাই জানে যে তারা জনগণ থেকে তাদের পূর্ব কাজের জন্য, এবং যখন সব কিছু মানুষের সামনে উপস্থাপিত হলো কেয়ারটেকার গভর্নমেন্টের সময়, তো সেই উপস্থাপিত হওয়ার পরে কিন্তু ভূমিধস বিজয় আসলো আমাদের আওয়ামী লীগের পক্ষে, মাননীয় প্রধানমন্ত্রীকে। 2008 নিয়ে তারা কিন্তু কথা বলতে সাহস পায় না, এবং এরপরেই থেকে কিন্তু ধারাবাহিকভাবে এই আমাদের সরকারের প্রতি মানুষের কনসিস্টেন্টলি যে সাপোর্ট, সেটা কিন্তু চলে গেছে। এটা একটা বিশ্বাস স্থাপনের জন্য। তারপরে নৌকা দেখলে মানুষ ভয় পায়। নৌকা মানুষ ভোট দেয়া অভ্যাসে পরিণত হয়ে গেছে। নৌকায় কেমন অভ্যাস? আমি সকালবেলা তো ব্রাশ করি ঘুম থেকে উঠে, আমরা 5 বেলা নামাজ পড়ি, হিন্দু যারা তারা তাদের পুজো করে, এটা তাদের যেরকম একটা অভ্যাস, প্রতিনিয়ত কাপড় চোপড় পরা অভ্যাস, নৌকায় ভোট দেওয়া 70 বছর ধরে এই দেশের মানুষের অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর আমার ভাই বলেন যে নৌকা দেখলে মানুষ ভয় পায়। নৌকার মাধ্যমে দেশের স্বাধীনতা আসলো, সার্বভৌমত্ব আসলো। নৌকা মানুষের সমস্ত কল্যাণের সাথে এটা জড়িত। এই মার্কাটি মানুষের সকল জিনিস, প্রতিনিয়ত যত কাজ আছে মানুষের, তার সাথে এই মার্কাটা অঙ্গাঙ্গিকভাবে বাঙালির সাথে জড়িয়ে গেছে। বাংলাদেশের মুক্তি, ইতিহাস, মানে আমাদের মানচিত্র, সব কিছুর ভিতরে নৌকা আছে। এখন সেই নৌকা দেখলে নাকি মানুষ ভয় পায়, সেই জন্য তুলে দিয়েছেন। এটা তো আষাঢ়ে গল্পের মতো। এখানে শুধুমাত্র আমাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে এবং বাস্তবতার নিরীক্ষে এখানে বলা হয়েছে যে একটা পার্টিসিপেটরি অবস্থা। এখন আমরা যে নৌকা, স্থানীয় সরকার নির্বাচনে নৌকা যখন প্রতীক দিয়েছিল, তখন কি বিএনপি ধানের শীষ দিয়ে ইলেকশন করে নাই? তো তারা বললো যে এটা শুধুমাত্র আমরা দিয়েছি। তারা যদি না করতো, এই মার্কা দিয়ে বললো যে না, তারা নৌকা দিয়েছে, আমরাও কোনো মার্কা দেবো না, তাইলে সেটা একটা বলতো যে না, স্থানীয় সরকার নির্বাচনে এটা দেয়া উচিত না এবং আমি এটা প্রত্যাখ্যান করলাম। তাও তো না, তারাও তো পার্টিসিপেট করেছে, এগ্রি করেছে। এটা তখনকার প্রেক্ষাপটে এটা দরকার ছিল। কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল, সেটা একটা বাস্তবতার নিরিখে হয়েছিল, এবং তখন সমস্ত জনগণ এটাকে সাপোর্ট দিয়ে এটাকে করেছে। এরপরে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের 2008 সালের যে নির্বাচনের আগ পর্যন্ত যে অবস্থাটা, সেটা 1/11 এই প্রেক্ষাপটটা আমরা দেখেছি। এটা দেখার পরে দেশের জনগণের ভিতর থেকেও একটা এটার উপরে তিক্ত অভিজ্ঞতা নিয়ে এটার বিরোধ চলে আসতেছিল। আওয়ামী লীগ তো মানুষের পালস বুঝে পলিটিক্স করার চেষ্টা করে, যেখানে আমাদের হাইকোর্ট পর্যন্ত ইনভলভ হলো। এখন একটা বিষয় হলো যে আপনি কোনো প্রক্রিয়াই হয়তো চিরকালের জন্য স্থায়ী হয় না। এটা দেশ এবং দেশের শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি সব কিছুর সাথে এটা পরিবর্তনশীল। বাস্তবতার সাথে অ্যাডজাস্ট করাটাই তো কাজ, এটা পলিটিক্সের একটা অংশ। সেই বাস্তবতা আমাদেরকে এটা কখনো মনে করে নাই যে কেয়ারটেকার গভর্নমেন্ট আর প্রয়োজন আছে এখন, এবং সেটার জন্য স্থানীয় আমাদের যে নির্বাচন কমিশন আছে, সেটার জন্য আইনের দরকার ছিল। সেই আইনও কিন্তু আমরা সংসদে পাশ করে দিয়ে তাদেরকে পূর্ণাঙ্গ একটা রূপ দেওয়া হয়েছে, যাতে সরকারের কোনো নির্দেশনা বা অর্থনীতি, মানে বাজেট, এগুলোর জন্য যেন তাকিয়ে থাকতে না হয়। তারা এখন স্বয়ংসম্পূর্ণ। এবং এই যে 2007 সালের যে নির্বাচনটা, যদিও তারা বয়কট করেছেন, বয়কট তারা করবেন এটা 2024 সালের 7ই জানুয়ারি, আমি 7 বলেছি। তো সেখানে যে নির্বাচন হয়েছে, সেখানে আমাদের এই নির্বাচন কমিশনের যে আচরণ এবং সমস্ত জায়গা, সেটা নিয়ে কোথায় প্রশ্ন হয়েছে? বলতে পারেন যে পার্টিসিপেটর, হ্যাঁ আমরাও, তারা যদি আসতো এটাকে একটা পূর্ণাঙ্গ রূপ পেত। আপনারা কি চেয়েছেন তারা আসুক বা ক্ষমতায় থেকে?
এটা না চাওয়ার কি কারণ? তিনি বলছেন তাদের দলীয় কার্যালয় আপনারা বন্ধ করে না, রেখেছিলেন। দলীয় কার্যালয় সরকার অভিযোগ কেন যে বন্ধ আপনারা তাদের নেতাদের প্রায় সবাইকে নেতাকর্মীদের জেলে রেখেছিলেন, অথবা তাদের নানান মামলায় পালিয়ে বেড়াতে হয়েছে। এইটা তাদের সময়ও হয়েছে, কিন্তু ফৌজদারি একজন অপরাধ করবেন তো সেটার জন্য প্রচলিত আইনে কোনো বিচার হবেন না, এটা তো হওয়ার কথা না। সেটা এখন ফৌজদারি তাদের অপরাধ না রাজনৈতিক মামলা? মানে না, রাজনৈতিক মামলার আমি এটা মনে করি না, কিন্তু সবগুলোই তার অপরাধ করেছেন, প্রত্যেকটার এভিডেন্স আছে। এখন এই ডিজিটাইজেশনের যুগে সিসিটিভির ভিতরে সমস্ত পদক্ষেপগুলো সেখানে দেখা আছে, প্রত্যেকটা জায়গায় এগুলো আছে জমা। তারা হামলা করে নাই কোথাও, তারা বাংলাদেশের প্রধান বিচারপতির বাড়ির হামলা করলো, সেটার সিসিটিভির ফুটেজ আছে, সেটা টিভিতে সকল জায়গায় সেটা প্রচারিত হয়েছে। এখন গুছিয়ে সুন্দর করে একটা রং ব্যাপার উপস্থাপন করলেই সেটা সত্য হয়ে যায় না। এখন মিডিয়ার যুগে প্রত্যেকটা মানুষের হাতে হাতে মোবাইল আছে, যে কোনো ইন্টারেস্টেড পারসন কিন্তু যে কোনো কর্নার থেকে এটা করতে পারে। এটার জন্য আমাদের সাংবাদিক ভাইদের থাকতে হবে, আওয়ামী লীগের লোক মোবাইল নিয়ে থাকতে হবে এমন জরুরি না, যে কোনো উৎসুক লোক কিন্তু এটা করে। তো কাজেই এটা হলো কি, জনগণের ভিতরে আপনি যে এজেন্ডাটা নিয়ে যাবেন, প্রথম কথা হলো জনগণ এখানে আছে। এখন মূল কথা হলো যে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, আওয়ামী লীগ ভালো কাজ করতেছে না, জনগণই তো ফুঁসে উঠবেন। এই বেনিফিটটা তো তার নিতে হবে, এই নেয়ার জন্য নেতৃত্বও তো থাকতে হবে। সেই নেতৃত্বও তো তাদের অনেক সংকটাপন্ন অবস্থা, যেটা সবাই বলে আসতেছে, এবং বিশ্বের বিভিন্ন পলিটিক্সে বিভিন্ন জার্নালে পর্যন্ত দেখা যাচ্ছে যে তাদের নেতৃত্ব সংকট নিয়ে গল্প হচ্ছে। তাদের নেতা কে হবে সেইটা পর্যন্ত তারা মানে ডিটারমাইন করতে পারে না, এবং তারা তো ওই যে অপরাধের কারণে সবারই সাজা। তো নির্বাচনে আসবে কে, নির্বাচনে আসলে তাদের এই বেনিফিশিয়ারি কে হবে এটাও তো তাদের ভিতরে ডিসাইডেড না, এই জন্য তারা তো নির্বাচনে আসতেই চাচ্ছে না। এটা তাদের আভ্যন্তরীণ একটা অবস্থা। এবং জনগণ থেকে শুরু করে দীর্ঘদিন তারা মানে এই যে আগুন সন্ত্রাস থেকে শুরু করে যে ধরনের তারা মানে সন্ত্রাসী কাজ, রাজনীতি মানুষের অধিকারের জন্য করা আর হলো যে নিজের বেনিফিটের জন্য সন্ত্রাসী আক্রমণ করা, এই দুটো এক জিনিস নয়। তো সেই আক্রমণগুলোর কারণে মানুষ তো এখন ওনাদের কথা শুনলে ভয় পায়, ওনাদের কার্যক্রম কোনো প্রোগ্রামের কথা শুনলেই মানুষ সেখানে আটকে ওঠে। ওনরা তো আওয়ামী লীগের নির্বাচনের সময় মানে যে রাজনৈতিক যে কর্মসূচি ছিল তখন ওনরা দেখা গেল যে সমস্ত কিছু বন্ধ করে ওনরা দেখা গেছে ক্রিকেট ম্যাচও খেলতেন। ওনাদের সেই রাজপুত্র তারা ক্রিকেট ম্যাচ খেলতেন বনানী মাঠে, টিভিতে তারা ওই যে পপুলার সিনেমা দিয়ে দিতেন বিকালবেলা যেন আওয়ামী লীগের জনসভায় লোক না হয়। কত রকমের তারা এমন কোনো জায়গা নাই যেটা তারা ইউজ না করেছে। আসি আপনার কাছে, উনি আরেকটা প্রসঙ্গ তুলেছিলেন যে আপনাদের নতজানু পররাষ্ট্রনীতি বা বর্ডারে কিলিং হয়, আপনারা সংসদে কথা বলেন না। পরের ধাপে আপনি যদি সেই প্রশ্নটার উত্তর করেন, উনি বলছেন যে মানুষ আপনাদেরকে ভয় পায়, এবং কিছু উদাহরণ উনি হাজির করবার চেষ্টা করেছেন, এবং মানুষ ভয় পায় বা মানুষ আপনাদেরকে ঘিরে আশান্বিত। আমার প্রশ্ন ছিল যে আসলে আপনারা কি করছেন? ভয়, বিশ্বাস, ভালোবাসা এগুলো একটার সাথে একটা যায় না। গণতন্ত্রের সাথে দুর্নীতি সন্ত্রাসও যায় না। গণতন্ত্রের দুশ্মন হচ্ছে সন্ত্রাসের দুর্নীতি। আজকে মানুষ বলতেছে যে আওয়ামী লীগ সরকার দুর্নীতিতে একবারে বিপর্যস্ত হয়ে গেছে। তাদের ছাত্রলীগের নেতাদের কাছে হাজার হাজার কোটি টাকা পাওয়া যায়। গতকাল দেখলাম একটা লোকাল পত্রিকাতে এবং মিডিয়াতে কিছু কিছু ইয়াতেও আসছে যে এই যে সাম্প্রতিককালে যে পার্বত্য ওই আপনার ইয়াতে যে হলো যে ব্যাংক ডাকাতি হলো, সেখানে ওখানকার যে সভাপতি আপনার এই উপজেলার যে আপনার এই সভাপতির ছাত্রলীগের সভাপতি সে সহ 7 জন এই ব্যাংক ডাকাতিতে আছে, এবং তাদেরকে গ্রেপ্তার করেছে এবং আদালতে নেওয়ার পরে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। ছাত্রলীগের রানিং সভাপতি ওই কুকি চিনের সাথে আছে জড়িত। অথচ কিছুদিন আগে বলেছিল যে কুকি চিনের সাথে নাকি বিএনপির কোনো ইন্ধন আছে কিনা ওরা খুঁজতেছিল। এই যে একটা আওয়ামী লীগ যেখানেই ব্যর্থ হয় দেশ পরিচালনা করতে, সেখানেই বিএনপিকে খুঁজে। আমার বক্তব্য হলো যে বিএনপি একটি গণতান্ত্রিক দল, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। বিএনপি যতবারই নির্বাচন হয়েছে সুষ্ঠুবাদ সরকার গঠন করেছে। 2008 সালের নির্বাচনের কথা আমার ভাই বলেছেন, কেন ওয়ালিবিনের কুশীলভ যারা নাকি রাজনীতিবিদদেরকে পিটাইছে, আওয়ামী লীগের শেখ সেলিম, তারপরে আব্দুল জলিল সাহেব মারা গেছে, ওনাকে কম পিটাইছে? আওয়ামী লীগের কম নিপীড়ন নির্যাতন করেছে? তারপরেও আওয়ামী লীগের যেহেতু এক্সিট দিয়েছে, বলেছে যে আপনাদেরকে এক্সিট দিব, আমাদেরকে ক্ষমতা আনেন, আওয়ামী লীগকে ক্ষমতা এনেছে, সেই কন্ডিশন মেনেছে, তারা নির্বাচন হয়েছে। সেটাকে কেন আমি একদম 91 সালের 96 সালের 2001 সালের মতো স্ট্যান্ডার্ড বলবো?
সেটা তো কুশীলবদের অধীনে নির্বাচন হয়েছে। বিএনপি কি 20টা-30টা সিট পাওয়ার দল? বিএনপি এবং বিএনপি যদি অঙ্গ সংগঠন বলেন, জাতীয়তাবাদী ছাত্র দল, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিটাগং বিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাকা মেডিকেল, সমস্ত ছাত্র মেধাবী ছাত্র সংগঠন প্রতিষ্ঠান, ছাত্রলীগকে হারিয়ে বিপুল ভোটে ছাত্রদল জয়লাভ করেছে বারবার, জিয়াউর রহমানের দল। বিএনপির দল সেটা, মানুষ জনগণ বিএনপিকে গ্রহণ করেছে নানান কারণে। এটা আওয়ামী লীগ বুঝতে পারছে না যে আওয়ামী লীগের ব্যর্থতা কোথায়। আওয়ামী লীগ বুঝতে পারছে এটা যে জনগণ আজকে বিএনপির পক্ষে আছে, সুষ্ঠুবাদ নির্বাচন হলে আওয়ামী লীগের পক্ষে জনগণ রায় দিবে না, এটা আবার বুঝতে পেরেছে, যে কারণে তারা জনগণকে ভয় পায়। এখন আওয়ামী লীগ বলতেছে যে বিএনপিকে জনগণ ভয় পায়, বিএনপিকে জনগণ ভালোবাসে, শ্রদ্ধা করে, বিশ্বাস করে, ভয়ের কিছু নাই। কিন্তু আওয়ামী লীগ জনগণকে ভয় পায়, এবং আওয়ামী লীগ যারা ফেসিস্ট, যারা আপনার অটোক্রেটিক, তারা সবসময় সাধারণ জনগণকে, মানুষকে ভয় পায়, সভা সমাবেশকে ভয় পায়। তারা জানে যে সভা সমাবেশ মানেই তাদের বিরুদ্ধে, শান্তিপূর্ণ সমাবেশও তাদের বিরুদ্ধে, সে কারণে তারা সভা সমাবেশকে পছন্দ করে না। আপনি দেখেন যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী বললেন কি যে আওয়ামী লীগের মন্ত্রী, আওয়ামী লীগের এমপিদের আত্মীয় স্বজন উপজেলা নির্বাচন করতে পারবে না। আপনার সংবিধানের আপনার ৬৬ অনুচ্ছেদে বলা আছে যে ২৫ বছর বয়স হলে, তারপরে আপনার সুস্থ থাকলে, তারপর নাগরিক হলে, পাগল না হলে সে নির্বাচন করতে পারবে। উপজেলার ব্যাপারে সেটা সংবিধানে লেখা নাই, তবে উপজেলা পরিষদের যে ম্যানুয়াল আছে, ম্যানুয়াল আবার একই কথা বলা আছে। তাহলে কোন সংবিধান বলে তিনি প্রধানমন্ত্রী চেয়ারে বসে বলতে পারলেন যে যদি তাই পারেন তিনি এটা বললেন না কেন যে আওয়ামী লীগ কোনো নেতারই নির্বাচনে যাওয়ার দরকার নাই উপজেলাতে? উপজেলাতে আমরা যেহেতু পার্লামেন্টে পুরোটাই নিয়ে নিয়েছি, স্বতন্ত্র ডামি, আমি, মামু সব মিলিয়ে, মন্ত্রীদের এমপিদের এটা না বলে এটাই বলতো যে আওয়ামী লীগের সদস্য কেউ নির্বাচনে যায় না, সাধারণ মানুষ এটা নির্বাচনটা করুক, সাধারণ মানুষের স্থানীয় সরকার থেকে নির্বাচন করা তো সবার অধিকার। এইটাই তো আমার কথা। তো অধিকার হলে তাহলে আওয়ামী লীগ করে বলি যে নির্বাচন করতে পারবে না, ইভেন আমি তো আত্মীয় স্বজনরা করতে পারবে না, সেটাও আমিও সেই জায়গায় একমত। গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী। এক্স্যাক্টলি, আমি সেই কথাটি বলছি। যদি তাই হয়, যদি প্রধানমন্ত্রী সবই পারেন, দিনকে রাত এবং রাতকে দিন ছাড়া সব করতে পারেন, তাহলে আওয়ামী লীগ আজকেই দেশে, তাহলে তিনি সেটাও তো করতে পারতেন যে আমাদের আওয়ামী লীগের কেউ এই উপজেলা ইলেকশনে যাওয়ার দরকার নাই, পার্লামেন্টে তো সবাই আছে। আর পার্লামেন্টের মেম্বাররা তো উপজেলা পরিষদ, আপনি জানেন যে উপদেষ্টা আছে, আর পরিষদের যে সিস্টেমটা টিউনের সব কিছু, এখানে উপজেলা পরিষদের চেয়ারম্যানদের এখন সেই ক্ষমতাটা নাই। আর স্থানীয় সরকারের যে সেবা দিবে সেই সেবা করার ক্ষমতা কিন্তু আগের মতো নাই, এটা পার্লামেন্টের মেম্বারদের কাছে চলে গেছে। আর পার্লামেন্টের মেম্বারদের যে কাজ, সেই পার্লামেন্টের মেম্বার সেই কাজ করে না, আইন প্রণয়ন নিয়ে করে চিন্তা করে না। 10 বছর পরে কী হবে, 20 বছর পরে বাংলাদেশ কোথায় যাবে, 30 বছর পরে আমাদের শিশুদের বাসযোগ্য করার জন্য কি করবে, বিএনপি কি অল্টারনেটিভ হাজির করছে জনগণের সামনে, বা কি করছে, বা জনগণকে কিভাবে সম্পৃক্ত করছে? আপনি জানেন বারবার আমরা কিন্তু 27 দফা এবং 30 দফা আমরা যে রাষ্ট্র মেরামতের জন্য আমরা বিএনপি আমরা এটা তুলে ধরেছি, পত্রপত্রিকাতে, মিডিয়াতে সব জায়গায় আসছে, এবং এটাকে জনগণের কাছে পৌঁছানোর জন্য আমরা জেলায়, বিভাগে, বিভিন্ন জায়গায় সেমিনার করে শিক্ষক, বুদ্ধিজীবী সবাইকে নিয়ে আমরা কিন্তু সেভাবে কাজ করে গেছি, এবং আমরা কাজ করছিও, এগুলো কিন্তু আমাদের চলছে। আজকে এই যে উপজেলা ইলেকশনে যাবে, আমরা প্রায় বলি যে আমরা কেন উপজেলাতে যাই না। আপনি জানেন যে আমাদের এর আগে যে স্থানীয় সিটি কর্পোরেশন নির্বাচনগুলোতে গাজীপুরে মানান সাহেব গিয়েছিলেন, সারোয়ার সাহেব ছিলেন, খুলনার মঞ্জু সাহেব ছিলেন, রাজশাহীর বুলবুল সাহেব ছিলেন, সবগুলো সিটি কর্পোরেশন কিন্তু বিএনপি জিতেছিল। বিএনপি জিতে কিন্তু তারা কিন্তু জিতার বা স্বাদ পায় নাই, তাদেরকে কারাগারে যেতে হয়েছে। মানান সাহেবকে কারাগারে মরতে হয়েছে, আর বাকি যারা আছে সবাইকে রেগুলারলি কারাগারে আসতে যেতে হয়েছে। আর যদি আপনার বলে অন্যান্য সিটি কর্পোরেশন এবং মেয়র, তাদেরকে বাদ দিয়ে এক পরিপত্র দিয়ে তাদেরকে বাদ দিয়ে প্যানেল মেয়র থেকে তারা আওয়ামী লীগের যাকে মানে তারা সেভাবে চালিয়েছে। এরকম একটি পরিস্থিতিতে বিএনপি কোন কারণে আবার নির্বাচনে যাবে? এখন আমরা সে কারণে বলেছি যে আমরা আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনে আর যাবো না, সেটা জাতীয় সংসদ নির্বাচন হোক, স্থানীয় সরকার নির্বাচন হোক, আমরা যাই নাই। তার মধ্যে যদি কেউ যদি যায়, দায়িত্ব নিয়ে যদি যায় 2-4 জন, তার ব্যাপার, আমরা তাদেরকে সতর্ক করছি, বুঝবে। যদি পাশও করে চালাইতে পারবে না, চালাইতে দেবে না, তখন বুঝবে। আমরা আমাদের দায়িত্ব যেটা দল থেকে আমরা তাদেরকে আমাদের দলের নেতাকে সতর্ক বানিয়ে দিয়েছি। কিন্তু আওয়ামী লীগের নেত্রী প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী যে বললেন, ওনার কথা তো আওয়ামী লীগ শুনছে না। কাকের মাংস খায় না, কিন্তু আজকে দেখছি আওয়ামী লীগের মাংস খাচ্ছে ভাই। দ্যাট ইজ ট্রু। নির্বাচন দেখলাম, 16 জন প্রাণ গেল গত নির্বাচনে, বিএনপি যায় নাই, তারপরেও হাজার হাজার নেতাকর্মী আহত হয়েছে, মামলাও হয়েছে। যদি আওয়ামী লীগের মামলার কারণে পুলিশ তার কাউকে গ্রেপ্তার করে নাই। আর পুলিশ তো বাংলাদেশের যে সমসাময়িক যে মামলাগুলো, রাজনৈতিক মামলা, আপনি যে বললেন যে ফৌজদারি মামলা, কিসের ফৌজদারি মামলা? পুলিশই সাক্ষী, এখানে কেউ না। গাড়ি পুরাইছে, সেখানে কোনো গাড়ি পড়ে নাই 30 বছর, গাড়ির কোনো নাম্বার নাই, কারোর কোনো কাগজ নাই, কোনো গাড়ির মালিক নাই, কিচ্ছু নাই। মামলা আছে, ওইটাতে সাজাও আছে, সাজাও কাটতেছে। এই হচ্ছে বাংলাদেশের এখন আদালত। আওয়ামী লীগ আদালতকে সেভাবে স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে না। আদালত তো স্বাধীনভাবে কাজ করতে চায়,
মাননীয় আদালত সবসময় স্বাধীনচেতা হিসেবে কাজ করতে চায়, কিন্তু সেটা পারছে না আওয়ামী লীগের মতো একটা ফেসিড সরকার থাকার কারণে। আমরা বারবার আওয়ামী লীগকে বলেছি যে আমরা সহযোগিতা করতে চাই, কিন্তু আওয়ামী লীগ কখনো সহযোগিতা নিয়ে দেশ পরিচালনা করে দেশকে এগিয়ে নিয়ে যাবে সেই দল আওয়ামী লীগ নয়। আওয়ামী লীগ যতবারই দেশ ক্ষমতায় আসছে তার সবসময় সকল দলকে শেষ করে দিয়ে এইরকম পরিস্থিতিতে বিএনপি কি করবে? মানে আপনাদের নেতা কর্মী বা সমর্থক যারা টেলিভিশনের পর্দার সামনে আছেন তারাও শুনতে চায়, সাধারণ মানুষ শুনতে চায় যে আপনারা কি করবেন। একদিকে আপনাদের বিরুদ্ধে এই যে সন্ত্রাসী সংগঠন বা জ্বালাওপরের অভিযোগ, অন্যদিকে আপনারা একটার পর একটা নির্বাচনের বাইরে থাকছেন, কিন্তু কিছুই না পারছেন নির্বাচনকে আটকাতে, না পারছেন নির্বাচনের পরে একটা মুভমেন্ট করে তুলতে। সো এই জায়গায় বিএনপি কি করবে? না, আমরা তো আমাদের যে গণতান্ত্রিক কর্মসূচি আমরা দিয়ে যাচ্ছি, এবং আমরা কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের যে দাবি, গণতন্ত্রের সংগ্রামে আপনি দেখুন যে কখনো গণতন্ত্রের সংগ্রাম ব্যাহত হয় না, সাময়িকভাবে ব্যর্থ হতে পারে, ব্যাহত হতে পারে, কিন্তু গণতন্ত্রের সংগ্রাম ব্যর্থ হয় না। ব্যাহত হয়েছে, আমরা কখনো কখনো আমরা হেঁটেছি, আমরা আবার থেমেছি, আমরা হোঁচট খেয়েছি, আবার দাঁড়িয়েছি। এই যে সাম্প্রতিককালে যে আওয়ামী লীগ যে নির্বাচনটা করলো, নির্বাচনের পরে আমরা কিন্তু ঘুরে দাঁড়িয়ে গেছি। যদি আওয়ামী লীগ মনে করেছে বিএনপি বোধ শেষ হয়ে গেছে, আমরা ঘুরে দাঁড়িয়ে গেছি। কিভাবে ঘুরে দাঁড়ালেন? আমরা আপনি দেখেন যে রমজান মাসটা গেল, মিনিমাম কোনো কর্মসূচি আমি আপনাকে আপনাদের দেখা দেখাই, যায়নি। আমি আপনাকে একটু বিনয়ের সাথে একটু দেখাই। রমজান মাসটা যে গেল, এটা তো আমাদের একটা ধর্মীয় মাস। আওয়ামী লীগের নেত্রী কিন্তু বুঝতে পেরেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন কোনো ইফতার টিফতার কোনো কিছু হবে না, ওটাকে ধর্মীয় অনুভূতি আঘাত হয়ে এনেছে। কিন্তু মানুষ, সাধারণ মানুষ, বিএনপির তৃণমূল নেতাকর্মীরা কিন্তু প্রতিদিন ইফতার খেয়েছে একসাথে বসে, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব প্রতিদিনই 7-8টা মিটিংয়ে ইফতার পার্টিতে বক্তব্য রেখেছেন সমগ্র বাংলাদেশে জেলা পর্যায়ে। এরপরে আমরা আপনার রমজান মাসে আমরা ঈদের শুভেচ্ছা বিনিময় কার্ড সবার সাথে যোগাযোগ করে আমাদের তৃণমূল কিন্তু আবার অতীতের যে কোনো শুভেচ্ছা আবার শক্তিশালী ঘুরিয়ে দাঁড়িয়েছে। আর আওয়ামী লীগের যদি বলেন, তৃণমূল আজকে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আওয়ামী লীগ কিন্তু তৃণমূল কিন্তু আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বের কথা শোনে না। আজকে আওয়ামী লীগের কথা আওয়ামী লীগ শোনে না, পার্লামেন্টের মেম্বাররা আওয়ামী লীগের প্রধানমন্ত্রীর কথা শোনে না, পার্লামেন্টের মেম্বারদের ছেলেরা নির্বাচন করছে, আওয়ামী লীগের মন্ত্রীদের ছেলেরা মেয়েরা নির্বাচন করছে। অনেক নাম আছে, নাম বলতে পারবো ফলো করে, অনেকগুলো নাম বলতে পারবো। আবার আপনি জানেন যে গত যে নির্বাচন হয়ে গেল পরশুদিন, 26 জানুয়ারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেও গেছে, যেখানে প্রধানমন্ত্রী বলেছেন যে নির্বাচনে প্রতিযোগিতা করতে পারবে না, জিতেই গেছে, কেউ ভয়েই তাদের সাথে নির্বাচন করতে আসে নাই। এই যে আমাদের কুমিল্লার যে লাকসাম মনোরগঞ্জের যে মন্ত্রী, ওনার ভাতিজা, শালা, সবাই নির্বাচন করতেছে, উপজেলা নির্বাচন, কোনো শুনতেছে না। এরকম সব জায়গায়, নোয়াখালী, তারপরে পটুয়াখালী, সব জায়গায়। এখন আমার মূল কথা যে আমরা চাই যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে। আওয়ামী লীগ যদি নাও চায়, দেশের মানুষ যেহেতু চায়, আমরা বিশ্বাস করি দেশের 18 কোটি মানুষকে নিয়ে আমরা দেশকে একটি সুখী, শান্তিময় এবং বাসযোগ্য আবাসযোগ্য ভূমি হিসেবে আমরা প্রতিষ্ঠা করব। আমরা দেশকে বিভাজন করতে চাই না। আমরা কিন্তু সবসময় কিন্তু বলি যে শেখ মুজিবুর রহমানের দেশের স্বাধীনতা যুদ্ধে এবং অবদান আছে, জিয়াউর রহমানেরও আছে, আমরা দুজনকে কিন্তু সম্মান করি। আওয়ামী লীগ তখন বলে কি একজন একজনের সাথে তুলনা করা যাবে না, তুলনা করেন না ভাই, যার যেখানে সম্মান সেটুকুই দেন। কিন্তু আওয়ামী লীগ জিয়াউর রহমানকে সম্মান দিতে চায় না, সেখানেই বিভাজনটা তৈরি হয়। আমরা বেগম খালেদা জিয়াকে, শেখ হাসিনাকে সম্মান করি, নানান কারণেই করি, কিন্তু আওয়ামী লীগ সেখানে দ্বিমত পোষণ করে। আওয়ামী লীগ বলে কি যে না, বেগম খালেদা জিয়াকে ঘরে ছিলেন, তিনি ঘরের মানুষ। আওয়ামী লীগ বেগম খালেদা জিয়া ঘরে ছিলেন, দ্যাট ইজ ট্রু। ঘর থেকে বেরিয়ে এসে দেশের ক্রান্তিকালে 9 বছর সংগ্রাম করার মধ্য দিয়ে যেই মানুষটি আওয়ামী লীগের নেত্রীর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, তাকে আপনি বুঝবেন না, তাকে আপনি সম্মান জানাবেন না, সেলুট জানাবেন। ধন্যবাদ মিস্টার এস এম শাহজাদা। কয়েকটা বিষয় তার ভাই বলেছেন, একটু অ্যাড্রেস করা দরকার। দুর্নীতির কথা বলেছেন, দুর্নীতিতে আমাদের হিস্ট্রি আছে এবং পেপার, মিডিয়া সব কিছুর মাধ্যমে যে তাদের সময় যে কতবার ধারাবাহিকভাবে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল দুর্নীতিতে। সেই দুর্নীতির একটা উদাহরণ দেয়। তারা তখন তাদের নেতা জনাব তারেক জিয়া, সে ছাত্র দলের যে জেলার যারা ছিলেন নেতা, মানে সভাপতি, তাদেরকে উনি প্লাস্টিক পাউচে কার্ড পর্যন্ত দিয়ে দিয়েছিলেন তার স্বাক্ষর সহ, যাতে করে সে বাংলাদেশের কোনো জায়গায় তাকে যেন পুলিশ থেকে শুরু করে কেউ টাচ না করতে পারে। এবং হোটেলে পর্যন্ত বিভিন্ন জায়গায় খেয়ে ওই কার্ড দেখায় চলে আসতো। কক্সবাজারে গিয়ে হোটেলে থেকে সেখানে কার্ড দেখায় চলে আসতো। তখন তারা একেবারে প্রাতিষ্ঠানিকভাবে দুর্নীতি শুরু করেছিল, লাইসেন্স দিয়ে এরকম করে ছাত্রদলের ক্যাডারদেরকে। তারপরে এরকম করতে করতে তো তারা তো চ্যাম্পিয়নশিপ নিয়েছে, হ্যাটট্রিক করেছে চ্যাম্পিয়ন। আবার বিএনপি এই যে কুশীলভের কথা বললো যে 2008-এর নির্বাচন কুশীলভ, আরে ভাই সেটাই তো কেয়ারটেকার গভর্নমেন্ট। এই যে ওইটার উপরে আপনাদের অশ্রদ্ধা বলেই তো জনগণের পালস আমরাও বুঝতে পেরেছি, এই জন্যই কেয়ারটেকার গভর্নমেন্ট আমরা আর চাই নাই। বলছেন যে মন্ত্রী এমপিদের সন্তানদের ইলেকশন করতে নেতৃত্ব বারণ করা, আপনিও বলছেন যে এটা পরিপন্থী, আবার সেও বলছে যে এই নিষেধ সে কেন করেছে। এই নিষেধ করার ভিতরে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তার একটা মহানুভবতা এখানে তৈরি করে এসছে, যাতে করে ইলেকশনটা ফেয়ার হয়।
এখন আমি মানে সংসদ আমি যে কারণে বলেছি যে এটা তো প্রত্যেকের Rights রাইটস আছে, এবং rights আছে। এটা যদি খুব স্মার্টলি করা যেত, এটা প্রকাশ্যে না বলে, এটা হলো একটা দিক। দ্বিতীয় দিক আমি যেটা মনে করি যে মন্ত্রী এমপিরা যদি ইলেকশনে ইন্টারফেয়ার না করে, তারা যদি নিয়ম অনুযায়ী দূরে থাকে এবং দ্যাটস অ্যানাফ, এবং সেখানে যদি প্রশাসনও নিরপেক্ষ ভূমিকা পালন করে, ইলেকশন কমিশন, সেটাই অ্যানাফ। আমি আপনার কথা ঠিক আছে, কিন্তু এই যে পরিপন্থী যেটা বললেন, প্রথম কথা হলো যে উনি আমাদের গার্ডিয়ান। আওয়ামী লীগ একটা পরিবার। আমি এমপি হই, মন্ত্রী হই, আমাদের পরিবারের প্রধান হলো মাননীয় প্রধানমন্ত্রী। তো উনি তো এমন বলে নাই যে বাংলাদেশের কোনো জায়গায় কেউ ইলেকশন করতে পারবে না। উনি ওনার পরিবারের সন্তানদেরকে বলেছে যে তুমি নির্বাচন করবা, তুমি করবা না, এই অধিকার তার আছে। এটা আপনার ওই যে সাংবিধানিক জিনিস, সেটার ব্যর্থ হওয়ার কোনো কারণ নাই। তা প্রত্যেক পরিবারের গার্ডিয়ান যে, তার তো অধিকার আছে তার পরিবারকে পরিচালনা করার। তো এই যে আওয়ামী লীগের মন্ত্রী এমপি, এটা কি তার পরিবারের অংশ না? আমি তার নমিনেশন পেয়েছি, আমি তার পরিবারের অংশ না? তা আমার কথাটা তার শুনতে হবে না? তো এই যে এখন আপনি যেটা বলেছেন যে হ্যাঁ, করলে যদি স্মার্টলি করা যেত, হ্যাঁ, স্মার্টলি করার পরেও একটা ব্যাপার থাকে। যেমন আমার এলাকায় যে আপনি যদি আমার একটা উপজেলায় দেখেন, সেখানে আমার বিরোধী যারা, তারা পেয়েছে মাত্র 9,000 ভোট, যদিও অনেক নেতা তারা বাগিয়েছিলেন। আর অন্য দিক থেকে আমার এখানে ভোট ছিল 30,000 মনে করেন। তো এখন আমি যদি সেখানে অনেক লোক, আমার যারা ইলেকশন করেছেন তারা নির্বাচন করতেছেন 4-5 জন, এখন যদি কোনোভাবে কোনো একটা ফেসবুকের স্ট্যাটাস বা আমার পরিবারের কোনো সদস্য যদি ওই 4-5 জনের সাথে কারোর সাথে নামে, তাইলেই কিন্তু লোকজন মনে করবে যে এমপি সাহেবের বোধহয় এনার উপরে একটা প্রসন্ন সাপোর্ট আছে। তো জনগণ কিন্তু তাকে বানিয়ে ফেলবে। যার জন্য আমি আমার পরিবারের কোনো সদস্য এখন পর্যন্ত নির্বাচনে কারো জনসভায় বা কারো পক্ষে ফিজিক্যালি নামা তো দূরের কথা, একটা স্ট্যাটাসও পর্যন্ত দেয় নাই। এইটা কি? এইটা মাননীয় প্রধানমন্ত্রীর আসলে চাওয়া যে আমরা যেন প্রভাব বিস্তার না করি। তো সে প্রভাব মুক্ত নির্বাচন করার জন্য এটা বলেছেন। এখন দল বড় হয়ে গেছে, দলের স্টেক হোল্ডার্স হয়েছে অনেক। এখন শুধুমাত্র এমপির ভাই, মন্ত্রীর ছেলে এরাই নির্বাচন করবে, তাহলে তো একটা পরিবারের ভিতরে সমস্ত নেতৃত্ব যায়। এর মানে এই না যে ওই ছেলের গুণাবলীতে কোনো শর্টেজ আছে, ওর রাইটস কোনো জায়গায় অফ হচ্ছে, সেটা না। এটা একেবারে তৃণমূলের সবার মধ্যে বন্টন করার জন্য এরকম। এখন ভাই বলতেছেন যে আওয়ামী লীগের নেতাদেরকেও বলে দিবে যে নির্বাচন করবে না। এইটা তো হয় না, মানে যে দল কেউ নির্বাচনে করবে না, এটা হয় না। এরপরে সে বলেছে যে আমাদের উপজেলা পরিষদের সবকিছু পার্লামেন্ট মেম্বারের কাছে দিয়ে দেওয়া হয়েছে। কোনো জায়গায় উপজেলা পরিষদের কোনো জায়গায় হস্তক্ষেপ করার জন্য পার্লামেন্ট মেম্বারের কোনো এখানে এখতিয়ার নাই। উনি উপজেলা পরিষদের প্রধান উপদেষ্টা মাত্র, কোনো জায়গায় স্বাক্ষর দেওয়ার কোনো সুযোগ নাই, তার কোনো কনসার্ন নিয়ে কিছু করতে পারবে না। আপনি উপজেলার ভিতরে যতগুলো কমিটি আছে, শুধুমাত্র স্বাস্থ্য হসপিটাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি শুধুমাত্র পার্লামেন্ট মেম্বার, যেখানে তার স্বাক্ষর দরকার হয়, তাও এক্সিকিউটিভ অথরিটি না। এটা হলো যে আপনি যে মিটিং করবেন সেই মিটিংয়ের রেজুলেশন সিগনেচার করা। এছাড়া সব কিছুই আপনার ওখানে যে ইওনো সাহেব আছেন এবং উনি ওনার ম্যানুয়াল অনুযায়ী করে। এখানে পার্লামেন্ট মেম্বাররা হস্তক্ষেপ করার কোনো রাস্তা নেই এবং করেও না এখন, এবং এটা আমাদের দলীয়ভাবেও নিষেধ আছে। আরেকটা প্রসঙ্গ উনি তুলেছেন যে নতজানু পররাষ্ট্রনীতি। আমি আপনার কাছে এই প্রশ্ন রেখেছিলাম এবং তিনি বর্ডার কিলিংয়ের উদাহরণ টানছিলেন, এবং আপনি জানেন যে এখন একটা অভিযোগ প্রতিবেশী দেশের বিরুদ্ধে যে তারা বিগত নির্বাচনে বা তার আগের নির্বাচনে প্রভাব বিস্তার করেছে, ফলে একটা ইন্ডিয়ান প্রোডাক্টস বয়কটের একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা আন্দোলনও চলছে। সব মিলিয়ে আমি একটু আপনার পজিশনটা শুনতে চাই। না, এইখানে আমাদের স্বাধীনতার যুদ্ধর যদি অবস্থাটা দেখেন, সেখানে আমাদের যে পার্শ্ববর্তী বন্ধু দেশ, ওনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন ছিল। তো সেই সময় থেকে আমাদের দল সাথে তাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী কিন্তু এখানে স্পষ্টভাবে বলা আছে যে কারোর সাথে বৈরিতা নয়, সকলের সাথে বন্ধুত্ব। তো এইখানের ভিতরে যে আমাদের একটা ফ্রেন্ডশিপ, সেইটাকে যদি অন্য কেউ যদি বলে মানে নতজানু অবস্থা, তাহলে নতজানুর অবস্থার যদি হয়, তাহলে তাদের উদাহরণ আপনারা টানেন না কেন? যে এই যে আন্দোলন সংগ্রাম করার জন্য নির্বাচনের আগে ইনরা কত জায়গায় ছোটাছুটি করেছেন, বিশ্বের কোন কোন দেশের ওনারা কূটনীতিক যারা আমাদের দেশে আছে তাদের কোন কোন দরবারে না গেছেন, উপস্থাপনা ওনারা তো পে করে দিয়ে কোনো পার্মানেন্ট এখন মানে লোকই রেখে দিয়েছেন, যে ওখানে যেদিনই মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রিফিং হবে সেদিন ইচ্ছা করে করে কিছু প্রশ্ন করে মানে উত্তরগুলো নিয়ে সেগুলো আবার পাবলিসিটির জন্য। তো এগুলো তো মানুষ বুঝে এখন মিডিয়ার যুগে, যে কাজেই এই যে নতজানু অবস্থা,
তারা আমরা ফ্রেন্ডশিপের মধ্যে আছি, আর তারা নতজানু তো মানে সবার কোলে ওঠার জন্য প্রত্যেক দিন দৌড়াদৌড়ি করতেছে। তো কাজেই এই যে বর্ডার ক্লিক যেটা হয় সেটা নিয়ে আমাদের যারা বিজিবি আছে তারা ফ্ল্যাগ মিটিং করে, সেটা নিয়ে আমাদের প্রতিবাদ লিপি হয়, সংসদেও কথা হয়। সংসদে এর আগেও আপনার অনেকগুলো সেশনে এই বর্ডার ক্লিক নিয়ে কথা হয়েছে, এবং এইবারে তো আমাদের প্রায় 250 পার্লামেন্টারিয়ান আছে যারা আসলে স্বতন্ত্র। আমাদের 2 তারিখে পার্লামেন্ট আছে, নিশ্চয়ই সেখানেও কেউ কথা বলবেন, এবং সেই কথা বলার জন্য আপনি দেখবেন যে এনাদেরকে আমাদের তুলনায়, সরকার দলীয় আমাদের তুলনায় ওনাদেরকে সময় বেশি দেওয়া হয় যাতে ওনারা আরও বেশিভাবে কথা বলতে পারে। তো সব কিছু সেরকম আছে। নির্বাচন ওনারা বয়কট করলেও ওনাদের পক্ষ থেকে তো সবাই করতে পারে নাই। এখনও 48 জন নির্বাচনের ভিতরে আছে যারা বিএনপির কোনো না কোনোভাবে যুক্ত, এবং আমরা দেখলাম যে মেয়র নির্বাচন হয়েছে ময়মনসিংহের, সেখানেও ছাত্র দলের নেতা উনিও নির্বাচনে অংশগ্রহণ করে এবং সে বিজয়ীও হয়েছে। তো আমরা তো এখন এটাকে ওপেন করে দেওয়া, গণতন্ত্র এইভাবে ওপেন করে দেওয়া আছে। এখন তাদের জায়গা সমস্যা একটা জায়গায়, যে তাদের লিডারশিপে প্রবলেম, এই জন্য তারা নির্বাচনটা এখন এর মাথার উপরে দোষ দিবে, ওর মাথার উপরে দোষ দিবে, এইরকম করে করে আসলে তাদের মূল কথাটা তো কেউ বলতে পারতেছেন না, এই বলার সাহসও তাদের নাই। আমি এটার ব্যাপারে একেবারে ফাইনাল রাউন্ড, আপনার কনক্লুডিং রিমার্কস, পুরো আলোচনাটাকে আপনি আপনার মতো করে শেষ করে আনবেন। বিএনপি তো হাল ধরাই আছে। বেগম খালেদা জিয়া যদিও কারামুক্ত নন, তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারেক রহমানের যুগান্তকারী যে রাজনীতি, সৃজনশীল রাজনীতি, এই রাজনৈতিকভাবে মোকাবেলা করতে আওয়ামী লীগ তো বিগত দিনগুলোতে ব্যর্থ হয়েছে, এবং ব্যর্থ হয়ে সর্বশেষ আওয়ামী লীগ যে নির্বাচনটি করলো, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 24 সালের 7 জানুয়ারি, এটা কলঙ্কের নির্বাচন, সেই নির্বাচনও কিন্তু আওয়ামী লীগের নিবন্ধিত যে দলগুলো আছে সবগুলো তাদের সাথে নির্বাচনে যায় নাই। যে 28টি গিয়েছিল, 28টির মধ্যে কিন্তু প্রায় 24টি দল কিন্তু একেবারে ছিটকে পড়েছে, একটা সিটও পায় নাই। তার মানে তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই, কিংবা তাদেরকে গ্রহণযোগ্য হওয়ার জন্য ব্যবস্থা আওয়ামী লীগ করে দেয় নাই, কিংবা আওয়ামী লীগ ম্যানিপুলেট করে তারা নিজের ক্ষমতায় নিয়ে গেছে, তাদেরকে নির্বাচনে জিততে দেয় নাই। একটা তো হবেই। মূল কথাটা যাই হোক, ওই 24টা দল কিন্তু ছিটকে পড়েছে। বাকি যে 4-5টা দল ছিল, সেখানেও জাতীয় পার্টি বিরোধী দল 11টি সিট নিয়ে একেবারে সবচেয়ে দুর্বল বিরোধী দল। আমাদের দেশের যে পরিস্থিতি, একইভাবে হচ্ছে ভোটার ছাড়া একটা নির্বাচন কমিশন সকালে বলল যে 17%, আবার বলল দুপুরের দিকে 27%, একবারে 1 ঘন্টার 2 ঘন্টার ব্যবধানে কীভাবে 42% হয়ে গেল? কীভাবে হলো? ম্যানুয়াল যে আপনার ভোটের মধ্যে একটা ইয়াতে আপনার 400-500 ইয়া থাকে, আপনার পার্লামেন্ট ইলেকশন আপনি জানেন, ভোট দিতে কতক্ষণ লাগে। সুতরাং এই যে ম্যানিপুলেট করে যে একটা মানুষের তো সেটা বিশ্বাস করে না। মানুষের জনগণ কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করে নাই। বিএনপির ডাকে জনগণ সাড়া দিয়েছে, জনগণ কেন্দ্রে যায় নাই। এটা কিন্তু আওয়ামী লীগের একটা বিশাল মেসেজ। আওয়ামী লীগের উপজেলা নির্বাচনও তাই হবে, যতই প্রচারণা করুক নানানভাবে, মিডিয়াতে, নির্বাচনে নানানভাবে প্রচারণা করার জন্য তো এই সমস্ত অবলম্বন করছে। মন্ত্রী ছেলেরা যাবে না, আওয়ামী লীগের এমপি ছেলেরা যাবে না নির্বাচন, এগুলো জাস্ট একটা মানে আমি বলবো যে লোক দেখানোর মতো, কোনো আন্তরিকতার এখানে ছাপ আছে বলে আমি বিশ্বাস করি না। সুতরাং যাই করুক, মানুষ এখন অংশগ্রহণ করবে না। আওয়ামী লীগের অধীনে মানুষ নির্বাচন আর ভয় পায়, অংশগ্রহণ করতে ভয় পায়, যাবে না। আমার বক্তব্যটা হলো, এখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। আমরা আওয়ামী লীগকে দোষারোপ করি, আওয়ামী লীগও একটা বিরাট একটা সংকটের সমস্যায় পড়ে গেছে। এখান থেকে তাদেরকে বের করে আনতে হলে বিএনপির মতো নেতৃত্ব লাগবে। তারা যেখানে পড়ে গেছে আওয়ামী লীগ খাদের মধ্যে, এই খাদের কিনারে পড়ে গেছে, কিনার থেকে খাদে পড়ে গেলে দেশে আরও সংকট তৈরি হবে, রাজনৈতিক সংকট। আমরা সেটাও চাই না। আমরা রাজনৈতিক দল হিসেবেই চাই আওয়ামী লীগও টিকে থাকুক, অপরাপর সকল ছোট হোক, বড় হোক, মাঝারি হোক, সকল গণতান্ত্রিক দলগুলো টিকে থাকুক। কিন্তু আওয়ামী লীগের দৃষ্টিভঙ্গি হচ্ছে একটা, তাদেরকে ছাড়া আর কোনো দল থাকবে না বাংলাদেশে, শুধু তারাই থাকবে, একেবারে বাকশালার দলে। এটা তো হতে পারে না। এটা স্বাধীন বাংলাদেশ, এই দেশের মানুষ কিন্তু যুদ্ধ করে স্বাধীন করেছে, এবং যখন তখন এই দেশের মানুষ রাস্তায় নামে না, সেটাও সত্য। কিন্তু রাস্তায় যদি নামে একবার, বিজয় অর্জন না করে কিন্তু ঘরে ফিরে না। এটা বাংলাদেশের মানুষের অভ্যাস। আজকে এই যে গরমের কথা, তপ্ত দেখার কথা বলছি, শীতকালে তো ভাই শীতার্ত বস্ত্র দেন মানুষকে, জনগণের পাশে দাঁড়ান। আপনারা তো পার্লামেন্টের মেম্বার, আপনারা সরকারে আছেন, এই যে গরম দাবদাহ, আপনারা কি একটা ছাতি দিয়েছেন জনগণকে? আপনারা কি ঠান্ডা পানি দিয়েছেন? আপনারা কি ফ্যানের ব্যবস্থা করেছেন সাধারণ জনগণের জন্য? আমি তো দেখি নাই। কিংবা উদ্যোগ নিয়েছে? কিন্তু সরকার থেকে উদ্যোগ নিতে হয়। এই যে তপ্ত গরমের মধ্যে কোনো গরিব মানুষের জন্য কোনো মেসেজ আছে? বরং লোডশেডিংয়ে মানুষ নিঃস্ব। গ্রামের মধ্যে এত লোডশেডিং হয়, বিদ্যুতের দাম কিন্তু বারবার বাড়তে 15 বার বেড়েছে, 145% বিদ্যুতের দাম বেড়েছে, আবার নাকি আরও বাড়বে। গ্যাসের দাম বেড়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তো আছেই। রমজান মাসে এগুলো নিয়ে আলোচনা করছে, এখন মানুষের কথা বলে না, কিন্তু দাম কিন্তু কমে নাই, দাম কিন্তু সেটাই আছে যা ছিল। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। দুর্নীতি করে না, আজকে ফরাসুদ্দিন সাহেব বলেছেন
যে প্রতি বছর বাংলাদেশ থেকে $300 বিলিয়ন যাচ্ছে, $300 কোটি পাচার হচ্ছে, ধরতে পারছে না, কিন্তু ধরছে, কিন্তু তাদেরকে মামলার আমল আনছে না, অ্যাকশানে যাচ্ছে না। হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে, কোনো অ্যাকশানে যাচ্ছে না। যাদেরকে অ্যাকশান নিবে সেখানে আদালত বলতেছে 2 মাস 3 মাস তাদেরকে সময় দেওয়া হচ্ছে। তার মানে 3 মাসে কী করবে তারা? 3 মাসে তারা গুছিয়ে নেবে। এই হচ্ছে আমাদের দেশের পরিস্থিতি। এখান থেকে বেরিয়ে আসতে হলে শক্তিশালী রাজনৈতিক দল লাগবে, শক্তিশালী বিরোধী দল লাগবে। পার্লামেন্ট তো নাই, রাজপথেরই শক্তিশালী রাজনৈতিক দল লাগবে। সেই দলটি হচ্ছে জনগণের দল বিএনপি। বিএনপিকে আজকে আওয়ামী লীগের কিছু কিছু নেতারা, শাসক দলের কিছু কিছু নেতারা মনে করতে পারে যে আমরা পার্লামেন্টে মেম্বার আছি কিংবা আমরা মন্ত্রী আছি, এমপি আছি, অসুবিধা কি, ভালোই তো আছি। তারাও রাতে শুয়ে শুয়ে চিন্তা করে যে না, এই এমপি এই মন্ত্রী এটা আনন্দের নয়। লড়াই করে ভোটের লড়াইয়ে এমপি মন্ত্রীর মধ্যে সম্মান আছে, শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে। 91, 96, 2001 সালে যারা এমপি হয়েছে, যে দলেরই হোক, ভালো ছিল। আপনিও আপনার জায়গায় এমপি হয়েছেন, নিশ্চয়ই আপনার কাছে আরও ভালো লাগতো। আপনি হয়তো এমপি হইতেন, বিএনপি নির্বাচন করলে, আমি আপনাকে ছোটো করে বলছি না, বিএনপি সেখানে যদি যেত নির্বাচন করতো, আপনি লড়াই করতেন, লড়াই করে এমপি হলে আপনার কাছে আনন্দ লাগতো। তো কার সাথে লড়াই করেছেন আমি জানি না। সেখানে জামাত এবার হয়তো নির্বাচনে যায় নাই। এই যে উপজেলা ইলেকশনে কিন্তু জামাত গেছে, আপনি জানেন। এই জামাতকে নিয়ে আওয়ামী লীগ কিন্তু তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছে। জামাতকে কিন্তু কখনো কখনো আওয়ামী লীগ বলে যে বিএনপি ঘরানার লোক, এদেরকে রাজাকার নানা রকম করে। জামাত নির্বাচন করছে না এখন, জামাতে কিছু কিছু জায়গায় নির্বাচন, কিছু জায়গায়, যেটা বিএনপিরও করছে। এখন আমার বক্তব্যটা হলো এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। দেশটা আমাদের, আমি বারবার বলছি, এই দেশের স্বাধীনতা আমাদের অর্জন, এটা আমাদের অহংকার। এই 18 কোটি মানুষ জনগণ আমাদের। এখানে বিএনপি করি বলেই আপনি আমাকে মিথ্যা মামলা দিয়ে আমাকে জেল খাটাবেন। আবার বিএনপি করে না, আওয়ামী লীগও করে না, সাধারণ মানুষ আছে এরকম যারা সত্য কথা বলে, তাদেরকেও আপনার বিএনপি ঘটনা নিয়ে তাদের নামে আপনার মামলা দিচ্ছেন। এরকম অসংখ্য রেওয়াজ আছে, আমি আপনাকে নাম সব বলতে পারবো। এই উদাহরণগুলো থেকে বেরিয়ে আসতে হবে আওয়ামী লীগকে। দুর্নীতিতে আওয়ামী লীগ চ্যাম্পিয়ন হয়েছে। আওয়ামী লীগের কমিশনারদের বাড়িতে হাজার হাজার কোটি টাকা পাওয়া যাচ্ছে, স্বর্ণ পাওয়া যাচ্ছে, ক্যাশ টাকা পাওয়া যাচ্ছে। আওয়ামী লীগ আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে 143টা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের 43টা বিশ্ববিদ্যালয়ে আপনার নির্বাচন কমিশনের প্রতিবেদনে আসছে যে দুর্নীতি, 114 কোটি টাকা দুর্নীতি শেষ করতে 43টা পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিবেদনে চলে আসছে। এখানে দুর্নীতি আওয়ামী লীগ দমন করতে পারছে না, আওয়ামী লীগ সন্ত্রাস দমন করতে পারছে না, সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে পারছে না। সুষ্ঠু একটা নির্বাচন, স্বাধীনতার 54 বছর পরেও কোন পদ্ধতিতে নির্বাচন হলে জনগণ ভোট দেবে, কোন পদ্ধতিতে নির্বাচন হলে জনগণ অংশগ্রহণ করবে, সেই পদ্ধতিটি আমরা আজ পর্যন্ত প্রতিষ্ঠা করতে পারিনি। সুতরাং আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমি সেই কথাই বলবো, এই দেশটি আমার, এই দেশটি আমাদের। জি, আমি আমার বক্তব্য যেহেতু শেষ পর্যায়ে, প্রথমত রফিক সাহেব, তাদের জন্য শুভকামনা। তারা যে কথাগুলো বলছেন, এই কথাগুলো যদি সত্যি হয় তাহলে জনগণ সেটা নেবেন এবং আপনাদের জন্য সেটার জন্য শুভকামনা। কিন্তু মাঝে মধ্যে কিছু কথা যেগুলো বলেন, এগুলো মানুষ আসলে বিশ্বাস কতখানি করে এটা দেখবেন। যেমন ইফতারের কথা বলেছেন, আপনাদের অনেক নেতা দেখলাম যে প্রোগ্রাম করে, সেখানে বলে যে আমাদের মন্ত্রী বলেছেন যে খেজুর খাওয়ার কি দরকার, দেশীয় ফল দিয়ে ইফতার করবেন। সেটাও আপনারা একটা বড় উপাদেয় বস্তুতে বানিয়ে ফেললেন যে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি খেজুর দিয়ে করেছেন, সেটা সুন্নাত, সেটা আমাদের আওয়ামী লীগ সরকার করতে দিচ্ছে না। বিষয়টা কি তাই, নাকি এখানে আমাদের দেশীয় ফলের একটা প্রমোট করার একটা চেষ্টা করা হয়েছে দেশের ভিতরে, যাতে করে আমাদের বৈদেশিক মুদ্রা কিছু সেটা অবশ্যই বেশি প্রমোট করেছে আওয়ামী লীগের মিত্র এক প্রাক্তন মন্ত্রী। হ্যাঁ, আমি সেটাই বলেছি যে এটা তো দেশীয় প্রমোট করতে তো আমরাও চাচ্ছি না, সেটা আমি বিতর্ক করবার সময় এক্স্যাক্টলি। তো এটা একটা প্রমোশনের জন্য, কিন্তু সেটা চলে গেল প্রোপাগান্ডায়। আপনি বলছেন যে ইফতার করতে প্রধানমন্ত্রী মানা করে, এটা ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে। আপনি কি এবার জানেন যে সৌদি আরবের সকল মসজিদে এবার মসজিদের অভ্যন্তরে ইফতার করা নিষেধ করেছে? আমি তখন উমরায় ছিলাম, তখন দেখলাম যে সেখানে মেসেজ আমি পেলাম, ওখানকার সিম যেহেতু ছিল, যে সমস্ত মসজিদে তারা ইফতার ক্যান্সেল করে দিয়েছে বিকজ অফ এনভায়রনমেন্ট। হ্যাঁ, তো অনেকগুলো প্রেক্ষাপট। এখন সেখানে যদি বলি যে আমাদের ধর্মের জায়গা হলো সৌদি আরব, সেখানে তারা এটা করছে কাজেই ওরা জালিম, এটা বলা তো যাবে না। এটা তো প্রেক্ষাপটের একটা ব্যাপার আছে। তো তেমনি করে মাননীয় প্রধানমন্ত্রী এটা বলেছেন যে ইফতার পার্টির নামে যে একটা অবস্থা তৈরি হয়, যে এখানে অর্থের যেটা, উনি তো বলেছেন যে ইফতার তোমরা দাও, সে তো আমরা অনুষ্ঠান করে, আপনারা ইফতার করেছেন, আপনারা ঠিকই বসে বসে ইফতার করেছেন, সেখানে আপনাদের পেট ভর্তি খাবার খেয়েছেন, উদর পূর্তি করেছেন, কিন্তু আমাদের দল তো আপনারা দেখেছেন যে আমাদের পার্টির সেক্রেটারি এবং অন্যান্য সংসদ সদস্য তারা এই বড় জমায়েত করে ইফতার দিয়েছে। তো মাননীয় প্রধানমন্ত্রীর ওটা মেসেজ ছিল, ওটুক মেসেজ ছিল। তো কাজেই শোনেন, এখন কারা মানে জনগণের দল আর কারা কি ইতিহাস, এগুলো আমরা যত যাই বলি না কেন, মানুষ এটা জানে, মানুষের মাথায় এটা, হ্যাঁ,
এটা এটা তাদের মাথায় আছে। তো আমি সবসময় বলবো যে আমি আপনাদের জন্য শুভকামনা করি। আমরা রাজপথেও আছি, সংসদেও আছি, সর্বত্র আছি, এমন কোনো জায়গা নাই। রাজপথে আমি আমাদের দ্রব্যমূল্যের প্রতিবাদ বিতর্কের সুযোগ নাই। না এখানে আমরা দ্রব্যমূল্যের জন্য যে কাজ করার দরকার সেটা সরকার স্থানীয়ভাবে কাজ করতেছে এবং সে মন্ত্রণালয়ও কাজ করতেছে। তো যাই হোক, আমি 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 তৃতীয় মাত্রার সকল দর্শক শ্রোতা এতক্ষণ যারা উপভোগ করছেন আমি তাদের প্রতি ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। অ্যাডভোকেট রফিক শিকদার এবং মিস্টার এস এম শাহজাদা, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শোনার জন্য। দর্শক, আমার দুই অতিথি আলোচনা করেছেন, বিতর্ক করেছেন। মূল কথা যেটিগুলো ওনাদের মধ্যে উচ্চারিত হয়েছে যে কে ভালো কে মন্দ সেটা জনগণই ডিসাইড করবে এবং জনগণকে সেটা ডিসাইড করবার আসলে সুযোগ করে দেওয়া দরকার। এবং দোষারোপের রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি থেকে বাংলাদেশকে মুক্ত করা দরকার। বাংলাদেশকে গণতান্ত্রিক ভিতের উপরে আরও শক্তিশালী করে গড়ে তোলা দরকার। গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার এবং তার জন্য রাজনৈতিক দলগুলোকে শক্তিশালী করা দরকার। অবশ্যই সরকারি দল এবং বিরোধী দল, বাংলাদেশের মানুষের এখন পর্যন্ত ঘুরে ফিরে আসছে এই দুটো প্রধান দলের উপরে, আওয়ামী লীগ এবং বিএনপি। এই দুটো দল ভেতর থেকে যত রাজনৈতিকভাবে শক্তিশালী হবে সেটি বাংলাদেশের গণতন্ত্রের জন্যই কল্যাণকর হবে। এবং অবশ্যই গণতন্ত্রের দুটো চাকা, দুটো রাজনৈতিক দলের অস্তিত্বই, অন্তত দুটো রাজনৈতিক দলের অস্তিত্ব, শক্তিশালী অস্তিত্ব গণতন্ত্রের জন্যই প্রয়োজন। এটা সবাই একমত। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।